বৃষ্টির দিনে যদি হয় এরকম ঝাল ঝাল লাল লাল মাটন কষা, তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। এরকম রেসিপি রান্না করার জন্য প্রথমে আমি কিন্তু মাটনটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আর এদিকে আমি আলুগুলোর খোসা ছাড়াতে শুরু করে দিয়েছি। বাঙালিদের সব রান্নাতেই কিন্তু আলু চাই, আলু ছাড়া কিন্তু বাঙালির রান্না অসম্পূর্ণ। তো এভাবে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আর বলে রাখি, আমি কিন্তু এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। তার জন্য কিন্তু আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মাঝ বরাবর প্রথমে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছি। পেঁয়াজগুলোকে মাঝ বরাবর কেটে নিলে পেঁয়াজের খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়। তারপরে আমি নিয়ে নিলাম আদাটার পরিমাণ আমি সঠিক বলতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা আদা নিয়েছি, খুব বেশি কিন্তু আমি আদা নিইনি। আদাগুলোর আমি খোসা ঠিক একইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি নিয়ে নিলাম এই সাইজের একটা রসুন, মানে বড় সাইজের একটা রসুনগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি রসুনগুলো থেতো করে নিচ্ছি। হামানদিস্তার যে হাতলটা, সেই হাতল দিয়ে হালকা করে প্রেস করে থেতো করে নিচ্ছি। এভাবে থেতো করলে কি হয়, রসুনের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। রসুনের খোসা ছাড়াতে গেলে অনেক সময় আমাদের নখে ব্যথা লাগে, যেটা তোমরা যদি এভাবে ছাড়াও তাহলে কিন্তু তোমাদের নখে কোনো প্রবলেম হবে না। আর এটা এইভাবে রসুনের খোসাটা ছাড়াতে কিন্তু অনেক ইজি। তোমরা দেখতেই পাচ্ছ রসুনগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে এবং কোনো অসুবিধা আমার হচ্ছে না। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো। তো দেখো কত ইজিলি রসুনগুলো ছাড়িয়ে যাচ্ছে খোসার থেকে। তো আমার রসুনগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা টমেটো কাটছি। টমেটোর যে বোটার দিকের যে অংশটা থাকে সেটা আমি ঠিক এইভাবে গোল করে কেটে ফেলে দিয়েছি। আর তারপরে টমেটোগুলোকে এভাবে গোল গোল করে কেটে মাঝখান থেকে আরেকবার কেটে নেব। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন, এমন কোনো ব্যাপার নেই যে এভাবেই কাটতে হবে। আমি তখন যে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এইভাবে ঠিক ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিলাম যে আদার খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আদাগুলো আমি এভাবে রাফলি কেটে নিচ্ছি। তাহলে কি হয়, মিক্সচারে আদাগুলো পেস্ট হতে খুব সুবিধা হয়। তারপরে আমি নিয়ে নিলাম ছুলে রাখা রসুনগুলোকে আমি হামানদিস্তার যে হাতল তার সাহায্যে এভাবে ভালো করে বেশ থেতো করে নিচ্ছি। রসুনগুলো আমি পেস্ট করব না, রসুনগুলো থেতো করেই দেব। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা আর টুকরো করে টমেটো। এখানে আমি শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই পেস্ট করে নিয়েছি। আমি যে মাটনটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আমি সেই মাটনগুলো নিয়ে নিয়েছি। তো মাটনটা এখন আমি ম্যারিনেট করব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, আর দিয়ে দিলাম আমি যে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, থেতো করা রসুন, আর কুচনো টমেটো, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমার বাড়িতে তৈরি করা। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 6-7টা মতন শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম, তেজপাতা ছিঁড়ে 2টো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তারপরে এই সবগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর সর্ষের তেল দিয়ে খাসির মাংস কেন, সব কিছুর মাংসই কিন্তু অসাধারণ টেস্ট হয় সব রান্নায়। আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যদিও ওনার মতন অতটা ভালো হয় না স্বাদে গন্ধে, তবুও আমি একটু চেষ্টা করলাম।
তো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু অল্প পরিমাণেই দিচ্ছি। এর মধ্যে আমি যে টুকরো করে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি পুরো ভাজবো না, আমি 80% মতন আলুগুলো কিন্তু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নিলাম। আর এই যে তেলটা, আলু ভাজার তেল, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা। তো এর থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। আর তখন আমি তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাটনটা। দিয়ে আমি একটু এবার নাড়াচাড়া দিয়ে নেব এবং মাটনটা এখন ভালো করে কষিয়ে নেব। মাটনটা আমার কষানো চলছে। তোমরা বুঝতেই পারছো মাটনটার কিন্তু অসাধারণ কালার এসছে এবং যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সেটা জাস্ট বলার মতন নয়। মাটনটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাটনটাকে প্রেসারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। মাটন আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাটনগুলোকে প্রেসারে নিয়ে সিটি দেব। তো আমি মাটনগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে 80% সিদ্ধ করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম যে আলু, সেই আলুগুলো। আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে না একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ যাতে জলটা নিচে অবধি পৌঁছায়। তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো। আমি হাই ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে দেব। আর লো টু মিডিয়াম রেখে দিলে 2টো সিটি দিলেই যথেষ্ট। বেশি সিটি দিলে আবার মাংসটা গলে যাওয়ার ভয় থাকে। ফাইনালি আমাদের মটন কষা রেডি। আর কালারটা যেমন দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। কি বন্ধুরা, দেখে লোভ লাগলো তো? তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে এরকম লাল লাল ঝালঝাল মাটন কষা। বৃষ্টির দিনে দুপুরের ভুরিভোজক কিংবা রাত্রে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমন হয়েছে। তো আর দেরি করো না। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমাদের কাছে যায়। আর অবশ্যই এভাবেই আমার পাশে থেকো আর একটু আমাকে সাপোর্ট করো।